এই নিয়ে কয়েক রাত আমার বর ফোনে লুকিয়ে কথা বলেছে। রাত যখন গভীর হয় ও ফোনটা নিয়ে পাশের ঘরে চলে যায়। আমি সব কিছু বুঝতে পারি, কিন্তু অদৃশ্য বোবা কান্না গলা চেপে ধরে। মুখ ফুটে বলতে পারি না কিছু। কাল রাতে যখন হাসির শব্দে ঘুম ভেঙে গেল, একটু অবাক হয়েছিলাম। এত রাতে হাসির শব্দ কোথা থেকে আসছে? আমার পাশে রাশেদ নেই। ওহ, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমি আশফি, আর আমার বর রাশেদ একটা বিদেশি কোম্পানিতে জব করে। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়। বিয়ের 2 ঘন্টা আগে জানতে পেরেছিলাম আমার বিয়ে। আমার বাবা আর 10টা বাবার মতো না। মেয়ের মতামতের কোনো মূল্য বাবার কাছে নেই। আমাদের কলেজের একটা অনুষ্ঠানে রাশেদের বাবা ছিল প্রধান অতিথি। সেখানেই দেখা। তারপর বাড়িতে বিয়ের খবর পাঠানো হয়। রাশেদের দাদার নাতবো দেখার প্রবল ইচ্ছেটাই এখানে তাড়াতাড়ি করতে বাধ্য করলো। রাশেদ এই বিয়েতে আদৌ রাজি ছিল কিনা আমার জানা নেই। হয়তো সবার চাপে পড়ে রাজি হয়েছিল। 2 ঘন্টা পর আমার জীবন বদলে গেল। সাদামাটাভাবে বিয়েটা হওয়ার কারণে বান্ধবীদের তেমন বলা হয়নি। যাই হোক, অবশেষে রাশেদের ঘরে আমি বসে আছি, ইয়া বড় ঘোমটা টেনে। আমি ছোটবেলা থেকে ভীষণ লাজুক, কথাও কম বলি। বর কেমন হবে সেটা বসে বসে ভাবতে লাগলাম। বাসর ঘরটা কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো। মাথার উপর ফ্যান চলছে, তবুও আমি ঘেমে যাচ্ছি। একটু পর ও এলো, এসে আমার দিকে এক পলক তাকালো। তারপর পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো। আমি নেমে সালাম করলাম। ও মনে হলো একটু হেসে দিল। দুজনেই চুপচাপ বসে আছি। একটু পর মোবাইল বের করলো। এবার পকেটে হাত দেওয়ার আসল ঘটনা বুঝতে পারলাম। মোবাইল বের করে গেম খেলছে, খুব মন দিয়ে। আমি চুপ করে বসে আছি। কখন ঘুমিয়ে পড়েছি আমি সেটা জানি না। ঘুম থেকে উঠে আমি লাফ দিয়ে বসলাম। আমি এখানে কেন? চিন্তা করতেই নিজে হেসে দিলাম। কাল রাতে আমার বিয়ে হয়ে গেছে। এটা আমার শ্বশুরবাড়ি। এভাবেই কেটে গেল কয়েকদিন। খুব একটা দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না। রাতে যদি টুকটাক কথা হয় তবে সেটা একান্ত দরকারি। কিছুদিন পর রাশেদের বাসায় চলে এলাম। অবশ্য এটা এখন আমারও বাসা। রাশেদ সেই থেকে ফোনে কথা বলেই যাচ্ছে। কি এমন কথা যেটা এত রাতে একা একা বলতে হয়? আজ আমার জানতেই হবে। রাশেদ রোজ কার সাথে কথা বলে? আমি আস্তে আস্তে ওর রুমের কাছে গিয়ে দাঁড়ালাম। রাশেদের কথা স্পষ্ট আমি শুনতে পারছি। ও ফোনে বলে যাচ্ছে, নীরা, আমার তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে। আমি আর পারছি না এইভাবে। বাবা আমার সাথে অন্যায় করেছে। নিজের পছন্দ করা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। বাবা আর দাদুর চাপে পড়ে সব হয়ে গেছে। মেয়েটা একেবারে সেকালে। সারাদিন মাথা ইয়া বড় ঘোমটা দিয়ে চলে। আমি কি খেতে পছন্দ করি, কি করতে ভালোবাসি, ও কিছুই বোঝে না। ঘুরতে নিতে চাইলে যেতে চায় না। আর গেলেও বোরকা পরে ভূত সেজে যায়। আমার বন্ধুদের কাছে ছোট হতে হয় আমাকে। আমি পাগল হয়ে যাব। আসবি একটা সেকালের মেয়ে। আমার সাথে যায় না। ওকে নিয়ে আমার থাকা পসিবল না। আমি এতটুকু শুনেই ঘরে চলে এলাম। আমার সমস্ত মাথা ঘুরছে। এ কি শুনে এলাম আমি? রাশেদ আমাকে সহ্য করতে পারছে না। আমি নাকি সেকালের মেয়ে। আর ভাবতে পারছি না। বিছানায় বসে পড়লাম। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এমন সময় রাশেদের আসার শব্দ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে অন্যদিকে মুখ করে শুয়ে রইলাম। কিন্তু আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। এখনও হিসাব মেলাতে পারছি না যে যার সাথে একই বিছানায় শুয়ে আছি সে আজ কতটা পর করে দিল। চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। বুকটা ভার হয়ে আছে মনে হচ্ছে। কেউ পাথর দিয়ে বেঁধে রেখেছে। গলা চেপে ধরে আছে কষ্টের দড়ি, যে দড়ি চাইলেও ছড়ানো সম্ভব না। সারা রাত নির্ঘুম কেটেছে। সকালে রান্নাঘরে ঢুকে মনে পড়ল আমি তোর পছন্দের খাবার জানি না। তাহলে কি খেতে দেব? খাবার টেবিলে দুজনে বসে আছি। পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, সকালের খাবার। দুজনে চুপ করে আছি। আমার চোখের পানি শুকিয়ে গেছে। আর কষ্ট হচ্ছে না। আমি আমার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। রাশেদকে মুক্তি দিতে চাই। ওর জীবন নষ্ট করার কোনো মানে হয় না। হঠাৎ করে রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, তোমার চোখ লাল কেন? কাল রাতে ভালো ঘুম হয়নি? বাহ, চমৎকার অভিনয়। তোমার মনে মনে বললাম। তারপর ওর দিকে তাকিয়ে বললাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আশা করি সত্যি কথাই বলবা। রাশেদ এক মনে খেয়ে যাচ্ছে। আমার কথা শুনে মাথা উঁচু করে বলল, বলো কি বলবে। আমি একটু থেমে ওকে বললাম, তুমি কি আমাকে নিয়ে সুখী? ও হঠাৎ করে এমন কথা শুনে থতমত খেয়ে তাকিয়ে রইল আমার দিকে।
তারপর বলল, হঠাৎ এই কথা কেন বলছো? আমি রাশেদকে বললাম, কারণ আমি সুখী না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমার কথা শুনে রাশেদের চোখ বড় বড় হয়ে গেল। আমাকে বলল, তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? সবার কথা একবারও ভেবেছো? আসবি, আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। তোমার এই ধরনের সিদ্ধান্তে সবাই কতটা শক্ট পাবে বুঝতে পারছো? আমার কিছু করার নেই। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আমি বাধা দেব না, কিন্তু আমার দোষটা কোথায় জানতে পারি? তোমার কোনো দোষ নেই, দোষটা আমার। কারণ আমার সম্পর্কেও আছে আগের থেকে। বাবার চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমায় ক্ষমা করো রাশেদ। রাশেদ আমার কথা শুনে খাওয়া ছেড়ে উঠে চলে গেল। আপনারা ভাবছেন আমি কেন এভাবে বললাম? আসলে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি শুধু রাশেদকে বুঝাতে চাইছি কতটা কষ্ট লাগে যখন জানতে পারা যায় যার সাথে সারাটা জীবন কাটাবো সে অন্য কাউকে ভালোবাসে। আমি ইচ্ছে করে রাশেদকে এইগুলো বললাম। রাশেদ আমার কথায় খুশি নাকি কষ্ট পেয়েছে বুঝলাম না। হয়তো খুশি হয়েছে, যেটা আমার কাছে প্রকাশ করছে না। পরের দিন আমি রাশেদকে বললাম, আমি উকিল সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন পরশু আমাদের দেখা করতে। রাশেদ বলল, তুমি তাহলে সত্যি চলে যেতে চাও? কেন, আমি কি যেতে পারি না? তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন? একই কথা যদি তোমাকে আমি জিজ্ঞেস করি তাহলে তুমি কি বলবে? রাশেদ বলল, মানে কি বলতে চাইছো তুমি? আমি বললাম, কিচ্ছু না। আসবি, তুমি কি সত্যি কাউকে ভালোবাসো? রাশেদের কথা শুনে চোখে পানি চলচল করছে। ওকে কিভাবে বুঝাই কতটা ভালোবাসি? তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করেছো। অবহেলা করলে কতটা কষ্ট আমি তোমাকে বুঝবার জন্য মিথ্যা কথা বলেছি, কিন্তু রাশেদ কি কষ্ট পাচ্ছে আমার জন্য? আমি কিছু না বলে উঠে চলে গেলাম, কারণ রাশেদের চোখে চোখ রাখার সাহস আমার নেই। আমার একাকিত্ব জীবনের সব কিছু জুড়ে ছিল আমার ডায়েরিটা, যেখানে আমি আমার সুখ দুঃখ শেয়ার করতাম। ডায়েরির পাতায় লিখে রাখতাম নিজের সব জমানো কথা। সেদিনও ডায়েরিটা নিয়ে লিখতে বসলাম। রাশেদ, তুমি আমায় ক্ষমা করো। তোমার সাথে মিথ্যা বলতে আমার কষ্ট হচ্ছে, তবুও বলে যাচ্ছি। কেন জানো? শুধু তোমার মুখ থেকে একটা কথা শুনতে, তোমার না বলা কথাগুলো জানতে। তুমি একবার শুধু বলো, আসবি, তোমাকে ছাড়া আমার চলবে না, কোথাও যেতে পারবে না তুমি। রাশেদ, তুমি সেদিন বলেছিলে আমি সেই কালের একটা মেয়ে, আমাকে নিয়ে চলা তোমার পসিবল না। তুমি একবারও আমাকে বলেছ, আসবি, আমার সামনে তোমার এত লজ্জা কিসের? আজ সব লজ্জা ভেঙে তোমাকে আমার ভালোবাসার চাদরে মোড়াবো। কিন্তু না, একবারও বলনি, বরং দিনের পর দিন দূরে রেখেছ। তুমি বলেছ আমি তোমার পছন্দ জানি না, তোমার পছন্দের খাবার রান্না করতে পারি না। আচ্ছা রাশেদ, তুমি কখনো এসেছো রান্নাঘরে? আমি যখন রান্না করি আমার খুব ইচ্ছে করে জানো, আমি যখন রান্না করব পেছন থেকে তুমি আমার গলা জড়িয়ে ধরে বলবে, আসবি, চলো আজ তোমার সাথে আমিও রান্না করব। জানো আমি কি খেতে পছন্দ করি? আসো, তোমাকে আজ সব শিখিয়ে দিই। রোজ আমার পছন্দের খাবার রান্না না করলে তোমার সাথে আড়ি, কিন্তু না, তুমি আমাকে বলনি, দূরে ঠেলে রেখেছ তোমার অধিকার থেকে। ছোটবেলা থেকে বোরকা পরে বড় হয়েছি, কখনো বোরকা ছাড়া কোথাও যাইনি, আর আজ তোমার কাছে আমি হলাম গেয়। আচ্ছা রাশেদ, নিজের বউকে বন্ধুদের কাছে প্রদর্শনী করাটাই বুঝি আধুনিকতা? যেটা ওটা আধুনিকতা হয়ে থাকে তাহলে আমি সত্যি তোমার অযোগ্য। আমায় ক্ষমা করো, আসলে আমি তোমার যোগ্য না। কিন্তু কিভাবে বলি, আমি সব জেনে গেছি। আমি জোর করে তোমার ভালোবাসা চাই না, আমি চাই তুমি আমার ভিতরে আমিকে ভালোবাসো, আমি যেমন ঠিক তেমন আশফিকে। দিনের পর দিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি, চেয়েছি তুমি আমাকে নিজের করে নাও। আমার অজানা কথাগুলো রোজ রাতে চুপি চুপি তুমি আমার কানে এসে বলে যাও। আমি লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে রাখবো, তুমি আমার হাত ছড়িয়ে সব লজ্জা ভেঙে দিবে। কিন্তু না, তুমি এমনটা করনি। গভীর রাতে ফোন নিয়ে চলে গেছো অন্য ঘরে। আমি কি খুব অযোগ্য রাশেদ? কেন করলে আমার সাথে এমন? এর উত্তর যদি জানা থাকে তাহলে যেদিন তোমার ইচ্ছে করে আমাকে বলো, আমি তোমার পথ চেয়ে থাকবো। যত গভীর রাত হোক, যত ঝড় হোক, আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। আশফি। আমি আর রাশেদ উকিলের কাছে বসে আছি। রাশেদ আমাকে এখনো বলছে না, আশফি ফিরে চলো, আজ থেকে আমি ছাড়া আমার জীবনে আর কেউ থাকবে না। তাহলে কি সত্যি রাশেদের মনে আমার জন্য কোনো জায়গা নেই? একবারও ও আমাকে বাধা দিল না, বলল না আমি তোমার স্বামী, তোমার উপর আমার সব অধিকার। তাহলে রাশেদও এই সিদ্ধান্তে খুশি।
ওর প্রতিটা নীরব অভিমান জড়ো হলো। ভালোবাসাটা একটা বদ্ধ ঘরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতে লাগলো। আমার বিয়ে হয়েছে মাত্র ৩ মাস। উকিল সাহেব যখন জিজ্ঞেস করলেন, আপনাদের বিবাহিত জীবনে সমস্যা কি, কেন এমন সিদ্ধান্ত নিতে চাইছেন, তখন দুজনেই চুপ। কেউ কোনো কথা বলতে পারছি না। উকিল সাহেব হয়তো কিছু বুঝতে পেরেছিলেন, তাই চট করে বললেন, আপনাদের ডিভোর্স নিতে চাইলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিয়ের ৬ মাসের আগে ডিভোর্স দেওয়া যাবে না কেউ কাউকে। আপনাদের আরও ৩ মাস অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করতে হবে। তখন যদি মনে করেন আপনারা মিলে থাকতে পারছেন না, তখন আপনাদের সিদ্ধান্ত আমাকে বলবেন। আমার আর রাশেদের এই নিয়ে আর কোনো কথা হলো না। আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিনের জন্য বাবার কাছে গিয়ে থাকবো। আমার না থাকার শূন্যতা রাশেদকে কতটুকু তাড়া করে আমার বোঝা দরকার। আর এই ৩ মাসই বলে দিবে আমার প্রতি রাশেদের ভালোবাসাটা কতটা গভীর। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত রাশেদের ব্যাপারে আমার। যে ভালোবাসার চুড়ি আজ আমার হাতে, ওটা থাকবে নাকি ভেঙে যাবে, সেটা নির্ভর করছে ওই ৩ মাসে। পরের দিন আমি তৈরি হয়ে রাশেদের কাছে গিয়ে বললাম, আমি কিছুদিনের জন্য বাবার কাছে গিয়ে থাকতে চাই। রাশেদ আমার কথা শুনে চিৎকার করে বলল, তোমার যেখানে ইচ্ছে যেতে পারো, আমি বাধা দেব না, যত সব। এই বলে চলে গেল। আমি হা হয়ে গেলাম ওর আচরণে। আসলে ও চাইছে কি? কেন মুখ ফুটে বলছে না আমাকে ওর ভালো লাগে না? রাশেদের উপরে খুব অভিমান হলো। আমি আর কিছু না বলে চলে গেলাম। নিচে রাশেদ আমার জন্য অটো নিয়ে অপেক্ষা করছে। আমি যেন গেলে ও বেঁচে যায়। অটো চলতে শুরু করছে। একবার শুধু পেছনে ফিরে রাশেদের মুখটা দেখতে ইচ্ছে করছিল, কিন্তু অভিমান সব চোখের জল হয়ে আটকে দিল। আশফির মুখ থেকে অনেক কিছুই জানা হলো, কিন্তু রাশেদের কিছু জানা হলো না। এবার চলুন রাশেদের অনুভূতিগুলো আমরা জেনে নিই। আশফি যেদিন বলল আমাকে ডিভোর্স দিবে, একটু অবাক হলেও খুব খুশি হয়েছিলাম। এই যেন মেঘনা চাইতেই বৃষ্টি। আমিও চাই না আশফির মতো একটা সেকেলের মেয়ে আমার বউ হয়ে থাকুক। বেশ অনেক সময় হয়ে গেছে মেয়েটা চলে গেছে। মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে আজ। রান্নাঘরে গিয়ে কফি বানালাম। পাক্কা 15 মিনিট লেগেছে চা চিনি খুঁজে পেতে। আসলে এগুলো মেয়েদের কাজ, ছেলেদের দ্বারা সম্ভব না। কফি আর সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। অনেক সময় এখানে বসে আছি, কিন্তু ভালো লাগাটা কমতে শুরু করেছে। মনে হচ্ছে কি যেন নেই। নীরাকে খবর দিলে কেমন হয়? অনেক দিন ওর চুলে ঘ্রাণ নেওয়া হয় না। যদিও ও মাঝে মাঝে হাত ধরা আর চোখে চোখ রাখা, এইটুকুই। বারান্দায় এসে বসে ওকে ফোন করলাম। রিসিভ করে ও বলল, কেমন আছো রাশেদ? মনে পড়লো আমার কথা? তোমাকে মিস করছি নীরা। ওমা তাই নাকি? তোমার বউ কোথায়? বাবার বাড়ি চলে গেছে। ও মাই গড, তোমাদের সত্যি ডিভোর্স হয়ে যাচ্ছে? উকিল আরও 3 মাস সময় দিলেন। নীরা একটু বাসায় আসবে? ভীষণ বোর হচ্ছি। ঠিক আছে, আমি 10 মিনিটের ভেতরে আসছি। এই বলে ফোন কেটে দিল নীরা। আমিও নিজেকে একটু ঘষে মেজে পরিপাটি করলাম। একটু পরে নীরা এসে হাজির। আজ নীরাকে একটু অন্যরকম লাগছে। কড়া করে সাজগোজ, গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙানো, শরীরে মাদকাতার ঢেউ, পাগল করা হাসি আমাকে যেন চুম্বকের মতো কাছে টানছে। নীরার কাছে যেতে আমার আশফির মুখটা ভেসে উঠল। আমার তখন মনে হচ্ছে আমি কি জঘন্য, আমি স্বামী নামের কলঙ্ক। নীরাকে ঠেলে দিয়ে উঠে বসলাম। ছি ছি, আমি একই করছি। আশফিকে আমি ঠকাচ্ছি না, এটা সম্ভব না। নীরাকে বললাম, আমি পারবো না নীরা আশফিকে ঠকাতে। আসলে আমি কতটুকু ভালো, অথচ দিনের পর দিন ওকে আমি কষ্ট দিয়েছি। নীরা রেগে গিয়ে বলল, এ কি বলছো? আসো আমার কাছে, আমি সব ভুলিয়ে দেব। প্লিজ।